কি করে বিএনপির মতো একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে। ভয় পেয়েছেন, টের পেয়েছেন, আগামীর নির্বাচনে জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। এই মুসলমান তার আসল মূলনীতি কোরআনকে মানবে না, সে জারজ মুসলমান। এই ক্ষুধার্ত শকুন বলির থাবায় এদেশের মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে জুলাই আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। এবং 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি ভিনদেশি কোনো শকুন কোনো আঘাত করে সেই হাত ভেঙে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, একটু হাত বলে বলে। বাংলাদেশের ছাত্র সমাজ আগামীর কাউকেই কোনোদিন আর ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? নারায়ে তাকবীর। আপনারা যেন করে একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বহাল করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে। এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, কথা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই হবে। আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিকাশের প্রচার হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশে দেখতে চায় না। এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে, অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমিন থেকে উৎখাত করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না, এবং করতে পারবে না ইনশাআল্লাহ। এই পিছনে বলে এই বাংলাদেশের নারায়ে তাকবীর। আর এদারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে, অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমিন থেকে উৎখাত করতে পারবে। আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলবো, আজকে 53 বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা জানেন, গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এর বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্বর্ণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোল সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না, এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে স্বার্থান্বেষী মহল, ক্ষমতালিপ্সু যারা রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ সরজে কাজ করছে। এর পরিবর্তন আমাদেরকে করতে হবে। তারা পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের মধ্যে পিয়ার রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ
পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিকাশের প্রচার হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশে দেখতে চায় না। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনার যেন করে একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বাহন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, কথা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই হবে। সেই লক্ষ্যেই আমি সকল গুরুত্ব আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এটা কি দেশের স্বার্থে, না ব্যক্তি, না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে, এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া, তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। এমনকি মির্জা সাহেব, তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন। মোশাররফ সাহেব, তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন, এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে, সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, সাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলি অনেকের গাঁর মধ্যে জানলা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব,
মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন, সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমানদের যে ইসলামী হুকুমাত হবে তার চেঞ্জ হওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি। আর বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন, মোশাররফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর মধ্যে প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়াকে বাস্তবায়ন করে নেই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ঈসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে। আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটাই আসলে বাস্তবতা। পিআর সিস্টেমে নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামকে ক্ষমতা নেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং ওই চেয়ারটা খুব আনন্দের চেয়ার না, সরাসরি একমাত্র রাজনৈতিক সংগঠন যে জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিল এই দলের নাম নিয়ে, নাকি ভাই? যতগুলো বড় দল আছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সিনিয়র নায়েবে আমির নিজের নেতৃত্বে জীবনের ভয় না করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রাস্তায় নেমেছিল এবং স্বৈরাচার শাসক এই মানব কন্যা বলে যাকে, সে হলো স্বৈরতন্ত্রের মানব কন্যা, নাকি ভাই? তাকে পতন ঘটিয়েছে এবং নিজেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমরা প্রয়োজনে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য জনগণের সকল ভোটের যাতে সম্মান হয়, জনগণের সকল ভোটের যেন মর্যাদা পায়, সেই পরিস্থিতি আনার জন্য এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের আমির, নায়েবে আমির যে সিদ্ধান্ত দিবে, প্রয়োজনে আবারও আমরা রাজপথে রক্ত দেব ইনশাল্লাহ। ভাই আমরা সবাই রাজি আছি? নারায়ে তাকবীর। এবং একটু সাংবাদিক ভাইদেরকে একটু বলি, একটু সময় নিচ্ছি, আমি সভাপতি সাহেবের অনুমতি করবে। সাংবাদিক ভাই আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, আপনারা দেখা যায় শাহবাগে 10 জন 15 জনে একটা প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামগুলো টিভিতে সকল টিভিতে দেখায়, কিন্তু আমাদের এই হাজার হাজার নেতাকর্মী যাদেরকে 1 টাকা দিয়েও আনা হয় নাই, যারা নিজেরা সোয়াবের আশায় দিন কায়েমের উদ্দেশ্যে আসছে, তাদের এই খবরগুলো আপনারা সংবাদে প্রচার করেন না। আমরা আপনাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা করি। আপনারা ন্যায়সঙ্গতভাবে যে সব দলের যত গুরুত্ব আছে সেই গুরুত্ব বহন করে সংবাদ প্রচার করবেন। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মাঝে প্রায় 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, কিন্তু দেখা যায় যে এই নতুন বাংলাদেশ নিয়েও আবার চক্রান্ত শুরু হয়েছে। এই নতুন বাংলাদেশের চক্রান্তে আগে যারা করত তারা এখন আরেকটা নতুন দলের উপরে ভর করেছে। সেই দল নির্বাচন নিয়ে অস্থির হয়ে গেছে। আসলে নির্বাচন কেন? নির্বাচন তো জনগণের কল্যাণের জন্য, জনগণের খেদমতের জন্য, নাকি ভাই? কিন্তু তারা মনে করে ক্ষমতায় যাবে। আসলে ক্ষমতা না, ক্ষমতার আগুনের চেয়ার। ওই ক্ষমতায় গেলে যে দুর্নীতি করবে, যে অন্যায় অত্যাচার জুলুম করবে, তাদেরকে জাহান্নামের পথেই যেতে হবে। সুতরাং ওই চেয়ারটা খুব আনন্দের চেয়ার না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সরাসরি একমাত্র রাজনৈতিক সংগঠন
যে জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিল এই দলের নাম নিয়ে, নাকি ভাই? যতগুলো বড় দল আছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সিনিয়র নায়েবে আমির নিজের নেতৃত্বে জীবনের ভয় না করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রাস্তায় নেমেছিল এবং স্বৈরাচার শাসক এই মানব কন্যা বলে যাকে, সে হলো স্বৈরতন্ত্রের মানব কন্যা, নাকি ভাই? তাকে পতন ঘটিয়েছে এবং নিজেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমরা প্রয়োজনে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য জনগণের সকল ভোটের যাতে সম্মান হয়, জনগণের সকল ভোটের যেন মর্যাদা পায়, সেই পরিস্থিতি আনার জন্য এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের আমির, নায়েবে আমির যে সিদ্ধান্ত দিবে, প্রয়োজনে আবারও আমরা রাজপথে রক্ত দেব ইনশাল্লাহ। ভাই, আমরা সবাই রাজি আছি? নারায়ে তাকবীর। এবং একটু সাংবাদিক ভাইদেরকে একটু বলি, একটু সময় নিচ্ছি, আমি সভাপতি সাহেবের অনুমতি করবে। সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, আপনারা দেখা যায় শাহবাগে 10 জন 15 জনে একটা প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামগুলো টিভিতে, সকল টিভিতে দেখায়, কিন্তু আমাদের এই হাজার হাজার নেতাকর্মী যাদেরকে 1 টাকা দিয়েও আনা হয় নাই, যারা নিজেরা সোয়াবের আশায় দিন কায়েমের উদ্দেশ্যে আসছে, তাদের এই খবরগুলো আপনারা সংবাদে প্রচার করেন না। আমরা আপনাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা করি। আপনারা ন্যায়সঙ্গতভাবে যে সব দলের যত গুরুত্ব আছে সেই গুরুত্ব বহন করে সংবাদ প্রচার করবেন। আপনাদেরকেও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা করে পাহাড় দখল, পাহাড় দখলে সফলতার পর তারা করে সেন্টার দখল, সেন্টার দখলের পরে তারা করে জবর দখল, জমি দখল, দেশ দখল, সব দখল। গত 24শে আগস্টে পালিয়েছে। আগামীর বন্দোবস্তে দখলদারিত্বের রাজনীতিকে কবর রচনা করতে হবে। নতুন বন্দোবস্ত হলো পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতি নির্বাচনকে যারা ভয় পান তাদের জ্ঞাতার্থে বলতে চাই, 15 দিন ভুলে যান, হারানো দিন ভুলে যান, পুরনো দিনের স্মৃতি বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, নতুনকে গ্রহণ করেন, হিম্মত থাকে, সাহস থাকে। 24-এর গণ অভ্যুত্থানের এই মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্তকে স্বাগত জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন করেন, বুকের পাটা থাকে, জনসমর্থন থাকে, তো আপনি বিজয় হবেন। ভয় পেয়েছেন, টের পেয়েছেন, আগামীর নির্বাচনে জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। এজন্য আপনারা পিআর পদ্ধতি থেকে ভয় পান। 24 পরবর্তী এই 25-এর মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায় নাই। কখনোই আওয়ামী লীগের প্রেতাত্মারা বংশালের পাথরের উপর চেপে বসে, কখনো সিলেটের পাথরে চেপে বসে। আমরা বুকে পাথর হয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশে চাঁদাবাজের রাস্তাটা রাখবো না, দখলদারির রাজনীতি রাখবো না, ধর্ষণের রাজনীতি রাখবো না। আগামীর রাজনীতি হবে নতুন বন্দোবস্ত, জনগণের সরকার, দেশবাসীর সরকার, জেনারেশনের সরকার। নতুন বাংলাদেশ গড়বার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সময়োপযোগী জবাব দিয়ে আমাদের আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামীর সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবার উদ্দেশ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার পশ্চিমাদের আইন চলবে, 6 দফা চলবে, 18 দফা চলবে, মানুষ শোষিত আইন চলবে, কিন্তু কোরআনী আইন চলবে না। আমরা কোরআনী আইন বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কারা কারা চাই, হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলে। দেখে রাখেন সাংবাদিক বন্ধুরা, দেশের জনগণ সবাই কিন্তু কোরআনী আইন চায়, এছাড়া কোনো আমাদের নিস্তার না। তো যেই মৌলবাদের কথা বলছিলাম, তখন আমি একটা উদাহরণ দেই, যে বিশ্বাস চরমানে বলছিলেন, আমাদের শায়খ মোর্শেদ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন আমি কেন 1 নম্বর ফজলুল করিম মৌলবাদ, কেননা যার মূল নাই। আমাদের মূল হচ্ছে কোরআন হাদিস। মুসলমানদের মূল কি? কোরআন হাদিস, কোরআন। তা আমার মূল হয়েছে কোরআন। যেই সন্তানের পিতার পরিচয় নাই,
তাকে কি বলা হয় আমাদের সমাজে? জারজ সন্তান বলা হয়। যেই মুসলমান তার আসল মূল নীতি কোরআনকে মানবে না, সে জারজ মুসলমান। এইটা তিনি ফজলুল করিম রহমতুল্লাহ পল্লরে বলছিলেন। বলার পরে তার নামে প্রায় 18টা মামলা হয়েছিল। আমার মনে আছে রাজশাহীতে এক মামলা হাজিরায় আমিও ছিলাম তার সাথে। তখন জজ সাহেব বলে যে হুজুর তাকে চেয়ার দিয়েছে, আওয়ামী লীগ বিএনপি আলাদা কয়েছে কেন তাকে চেয়ার দেবে? তখন জজ বলো তিনি সম্মানিত লোক, দাঁড়ান, সেই কথা বলতে হবে, মানুষকে জানতে হবে যে মৌলবাদটা কি। আমি খালি বললো যাই হোক 1 মিনিটে শেষ করতে আসি। সেখানে জজ সাহেব তাকে বললেন, তখন পিসাব বললেন যে আপনি স্যার বলেন যে এই সন্তানের পিতৃ পরিচয় নয় সে কি করে? জারজ। তাহলে যেই মুসলমান কোরআনে বিশ্বাস করে না, আমি বলেছি সেই মুসলমান জারজ মুসলমান। এখন আপনি বিচার করেন, জজ সাহেব ওই মুহূর্তে পিসাবকে খালাস দিয়ে গেছে। 18টা মামলা থেকে তিনি খালাস হয়েছে। যাই হোক সময় শেষ। আমার কথা হয়েছে এই ছাত্র ডাকসুতে এই ঢাকা ইউনিভার্সিটি আমরাও পড়ছি, এখানে মাস্টার্স আমরা করেছি 91 সালে, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। আরবিতে আমাদের কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড নামে খ্যাত, এখানে আগামী ডাকসুতে ইসলামপন্থী তারাই জয় হবে, ইসলামী ছাত্র আন্দোলন তারাই জয় হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা কাজ করতে রাজি আছি কিনা ছাত্র ভাইরা? তা আসুন আমরা আগামী এই নির্বাচনে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দেখছি, এখন ইসলাম দেখা বাকি। আমি এখান থেকে ঘোষণা করতে চাই আগামী নির্বাচনে একটাই মার্কা হবে, একটাই বাক্স হবে ইসলামের পক্ষে। সে বাক্স আমরা সবাই মিলে, আমরা ইসলামপন্থী যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা এক মোড়া সবাইকে নিয়ে আমরা একটা ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেবো, যাতে করে দেশের লোক সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দেয়। এবং এই দেশবাসী ইসলামকে জয় দেখতে চায়, আমরাও দেখতে চাই, ছাত্ররাও দেখতে চান, সাংবাদিক বন্ধুরাও দেখতে চান, সবাই দেখতে চান। আসুন আগামী দিনের ইসলাম এদেশে কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কতগুলি চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ এই ক্ষুধার্ত শকুনের থাবা জাতির গাড়ে বিস্তার করে আছে। এই ক্ষুধার্ত শকুনগুলির থাবায় এদেশের মানুষের জীবন ক্ষত বিক্ষত হয়েছে। আমরা নির্বাচন দেখেছি, মৌলিক গণতন্ত্রকে হত্যা করতে দেখেছি, একদলীয় শাসন দেখেছি, সামরিক শাসন দেখেছি। একটা সভ্য দেশের জন্য এগুলো মানায় না, এগুলি জঙ্গলি রাষ্ট্রের বৈশিষ্ট্য। যারা ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে, এইটাকে কোনো ভালো রাষ্ট্র বলা যায় না। এটা একটা কলঙ্কিত রাষ্ট্র। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন মানে কি? দেশটাকে কলঙ্কিত করো। আজকের এই কলঙ্কিত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মোহতারাম আমির 3টা কর্মসূচি ঘোষণা করেছেন। একটি হলো সংস্কার, একটা হলো বিচার, আর সুষ্ঠু সঠিক নির্বাচন করার জন্য একটি নির্বাচন পদ্ধতি হলো পিআর। আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। ছাত্রটা স্লোগান লিখেছে, পিআর ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। পিআর ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন। পিআর ছাড়া নির্বাচন ভোট ডাকাতি করার নির্বাচন। আমরা চাই ছাত্র ভাইরা তোমরা ঐক্যবদ্ধ হও। আমরা এই দেশকে নিয়ে কোনো ফ্যাসিবাদী শক্তি, ভারতের দালাল শক্তিকে আর দেশটি আমরা খেলা করতে দেব না। ছাত্র ভাইরা আজকে যেখানে চরম নৈতিক অবক্ষয় চলছে, সেখানে ছাত্র ভাইরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামকে ধারণ করে বুকে এবং সর্বকালের
সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে তারা এই সংগঠন করে তোমরা এই আদর্শ ততদিন লালন করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কেউ পিছনে ফেলতে পারবে না, তোমরাই অগ্রগামী হবে, তোমরাই সামনে যাবে। দুর্নীতি সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তোমরা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাইরা আমার, আজ পিয়ার একটা নূতন পদ্ধতি, অনেকে বলে পিয়ার একটা নূতন পদ্ধতি, পিয়ার নূতন পদ্ধতি না। সারা বিশ্বের মধ্যে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে, অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে পিয়ার আছে, তুরস্কে পিয়ার আছে, ব্রাজিলে পিয়ার আছে, সাউথ আফ্রিকায় পিয়ার আছে, আপনার ইন্দোনেশিয়ায় পিয়ার আছে, সুইজারল্যান্ডে পিয়ার আছে, ডেনমার্কে পিয়ার আছে, রোমানিয়ায় আপনার পিয়ার আছে, সুইডেনে পিয়ার আছে, কোরিয়ায় উত্তর দক্ষিণ কোরিয়ার পিয়ার আছে। আর আমাদের দেশে কিছু রক্ত খেকো অর্থ খেকো দেশ খেকো নেতারা বলে পিয়ার মাথায় গায়ে দেয় না, মাথায় দেয়। আমি এই ধরনের উৎমণ্ডকতায় পরিপূর্ণ নেতাদেরকে বলবো, লেখাপড়া করেন, এইটা আপনার নূতন কোনো দাবি নয়। আমরা সকল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষাবিদ নিয়ে আমরা সেমিনার করেছি, গোল টেবিল বৈঠক করেছি, বুদ্ধিজীবী নিয়ে বৈঠক করেছি, সমস্ত রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছি। এদেশের অধিকাংশ দল পিয়ার পদ্ধতি চায়, শতকরা 72% মানুষ পিয়ার পদ্ধতি চায়। এরপরে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না করেন, আমরা মনে করবো আপনার দেশটাকে আবার সেই 53 বছরের মধ্যে একটি কালো দেশে আপনারা পরিণত করছেন, একটা কলঙ্কিত দেশে পরিণত করছেন, সেই পায়তারা আপনারা করছেন। এই দেশের জনগণ সচেতন হয়েছে, জেগে উঠেছে, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন আপনার এই দেশে বাস্তবায়ন করতে দেবেন না। আমরা পরিষ্কার বলেছি, ঐক্যমত্য কমিশনে বলেছি, আপনি পিয়ার যদি এই কিছু দল দু একটা দল শুধু বিরোধিতা করে, অধিকাংশ দল পিয়ারের পক্ষে, দু একটা দল বিরোধিতা করে, আমরা বলছি আমরা কোনো মারামারি হানাহানি চাই না। আপনি একটা গণভোট দেন, গণভোট দেন, জনগণের মতামত দেন। জনগণ যদি বলে আমরা পিয়ার চাই, পিয়ারের নির্বাচন হবে। জনগণ যদি বলে আমরা পিয়ার চাই না, আমরা পিয়ার দাবি করব না। এরপরেও যদি আপনারা পিয়ার নিয়ে গরিমসি করেন, ষড়যন্ত্র করেন, আমরা এই দেশের জনতা, দেশপ্রেমিক জনতা জাগ্রত হয়েছে, আপনাদের কেউ ছাড় দেবেন না। আমরা বলি, আমরা ছাত্র ভাইদেরকে বলি, তোমরা প্রস্তুত হও। ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই, বাণিজ্য আধিপত্যের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আওয়ামী ফেসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় তারা বসে আছে, এদেরকে ধাপ ভেঙে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও, ঐক্যবদ্ধ হও, গ্রামে গঞ্জে তোমরা ছড়িয়ে পড়ো, পিয়ারের সুফল তোমরা মানুষের সামনে তুলে ধরো। তাহলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র পাবো, এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। একটি হলো ইসলাম বিরোধী শক্তি, আরেকটি হচ্ছে এই দেশ বিরোধী শক্তি। আমরা বারবার দেখেছি এই বাংলাদেশের উপর, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য 56,000 বর্গ মাইলের আমাদের এই লাল সবুজ পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কখনো কখনো ভারতের আধিপত্যবাদীরা, আবার কখনো সাম্রাজ্যবাদী আমেরিকা বারবার আমাদের এখানে এসে থাবা দেওয়ার চেষ্টা করে। 24-এর আন্দোলনের সম্মুখ যোদ্ধাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, 2024-এ আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, বরং এই লড়াইয়ের মাধ্যমে আমাদের রণাঙ্গনে প্রস্তুতি গ্রহণ করে নতুন ভাবে যুদ্ধের এক প্রস্তুতি করে আবার লড়াইয়ের জন্য পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য পূর্ব কিংবা পশ্চিমের সেই শত্রুদেরকে পরাজিত করার জন্য আমাদের যদি আবারও রাজপথে নেমে আসতে হয়, তাহলে আবার আমাদের রাজপথে নেমে আসতে হবে। সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, আমার বাম পাশে, আমার ডান পাশে 2024-এ আমাদের যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছে তাদের নেম প্লেট আমরা দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীর দিনে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি
কোনো শকুন কোনো আঘাত করে সেই হাত ভেঙে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত একটু হাত বলে বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলবো, চতুর্মুখী লড়াই আমাদেরকে পিছু হটলে চলবে না। আমাদের এই রণ যাত্রা শুরু হয়েছে 2024-এ এসে প্রাথমিক একটা ঝলক আমরা দেখিয়ে বিজয় ছিনিয়ে এনে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের শহীদ ভাইয়েরা। আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের জীবন বিলায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য মৌলিকভাবেই আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে হবে, রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে সংস্কার করতে হবে। আমরা জানি ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এভাবে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিটা সেক্টর, প্রতিটা পয়েন্ট এবং প্রতিটা জায়গাকেই শেখ হাসিনা ফ্যাসিস্ট করে ফেলেছিল। এজন্য আমরা আশা করেছিলাম রক্ত এবং জীবনের বিনিময়ে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি হবে, কিন্তু 1 বছর গেল, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনো হয় নাই। এজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। বাংলাদেশ 54 বছরের বাংলাদেশ, 54 বছরের এই বাংলাদেশে আমরা কি দেখেছি? সরকার যেই হয়েছে সেই ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। যেই সরকার হয়েছে যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান। এর বাস্তবতাই আমাদের অতীতকালের সমস্ত সরকাররা প্রমাণ করেছেন। এজন্য বাংলাদেশের রাজনৈতিক মুক্তি এবং বাংলাদেশের আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশের রাজনৈতিক মুক্তি সম্ভব নয়। এজন্য আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সরকার প্রধানকে বলবো যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। সংস্কারের মূলা ঝুলিয়ে দিন কাটানো যাবে না, বরং বাস্তবেই নির্বাচনী সংস্কার করতে হবে। এজন্য আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন না হলে বাংলাদেশে আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে যাবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজ আগামীর কাউকেই কোনোদিন আর ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। অতএব ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র ছাড়া আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের মুক্তি হবে না। একটা বাংলাদেশ নিরাপদ আবাসন করতে, নিরাপদ রাষ্ট্র হিসেবে তৈরি করতে, ভারসাম্যপূর্ণ, শান্তিময়, সুন্দর, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ প্রস্তুত করতে, বিনির্মাণ করতে কত বছর দরকার? 54 বছর তো অতীত হয়ে গেল, আর কত বছর দরকার? এজন্য আমরা জাতীয়তাবাদ দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মুক্তি হয় নাই। এজন্য বাংলাদেশের রাজনৈতিক মুক্তির জন্য, জনমানুষের মুক্তির জন্য, ছাত্র বন্ধুদের শান্তির ঠিকানা হিসেবে দেশ গড়ে তোলার জন্য ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ, আমরা ক্যাম্পাসে থাকি, বিদ্যালয়ে থাকি। আমি আমার ক্যাম্পাসকে নিরাপদ দেখছি না, আমরা পরিলক্ষিত করছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে প্রতিটা ক্যাম্পাসে। আমরা কি দেখলাম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল দেওয়া হলো, কিন্তু তারপরে কোনো কারো ইন্ধনে সেই নির্বাচনকে স্থগিত করে দেওয়া হলো। এখন তফসিল দেওয়া হয়েছে। আমরা ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সূক্ষ্মভাবে দূরদর্শিতার সাথে প্রত্যক্ষ করছে। এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থীদেরকে নিয়ে ষড়যন্ত্র চলমান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং সকল শান্তিপ্রিয় ছাত্র বন্ধুদেরকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করবে।
কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য দেশের যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে, সেই প্রক্রিয়া সেটাকে গন্তব্যে নিয়ে পৌঁছানো লাগবে। সেই সাথে সাথে বাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য ক্যাম্পাস সবগুলোতেই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। প্রিয় বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই আসবেন, বক্তব্য রাখবেন, জাতির উদ্দেশ্যে দিক নির্দেশক বক্তব্য রাখবেন। জাতি অবশ্যই তার এই বক্তব্য থেকে পাতেয় এবং মুক্তির উপায় খুঁজে পাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীর সকল সংগ্রাম এবং রাজপথের সারথি হবেন, বন্ধু হবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই সাপের একই বিষ বললে নাকি তারা জিহবা কেটে দিবে। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আওয়াজ উঠেছে হলে হলে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। আমরা বলছি ক্যাম্পাসের হলে হলে শুধু গুপ্ত রাজনীতি বন্ধ করলে হবে না, বরং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যারা আওয়ামী লীগের হয়ে গুপ্ত রাজনীতি করছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, 5 আগস্টের পর দেখতাম বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচন জিকির করে। এখন দেখছি এই ইন্টারিম এবং নির্বাচন কমিশনও নির্বাচন জিকির করছে। আপনারা বাংলাদেশের প্রশাসনিক অবস্থা জানেন, যারা মিটফোর্ডে পাথর দিয়ে মানুষ হত্যা ঠেকাতে পারছে না, যারা চাঁদাবাজি ঠেকাতে পারছে না, যারা সিলেটে পাথর চুরি ঠেকাতে পারে না, আমরা প্রশ্ন করতে চাই তারা ভোট চুরি কিভাবে ঠেকাবে? 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের মানুষের প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শপথ হলো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্বামীকে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে পালা করবে বর্জন করা হয়েছে, কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই বলতে চাই, সংগ্রাম শেষ হয় নাই, যুদ্ধ শেষ হয় নাই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা না যাবে, যতদিন পর্যন্ত এই দেশকে খুনি মুক্ত না করা যাবে, যতদিন পর্যন্ত এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা না যাবে, ততদিন পর্যন্ত হযরত পীর সাহেব হুজুর নেতৃত্বে আমরা রাস্তাঘাটে সর্বাবস্থায়, বিশেষ করে ছাত্র সমাজের সেই ইউনিভার্সিটিগুলোতে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সেই সংগ্রাম চালিয়ে যাবেন। যদি পীর সাহেব হুজুর আর একবার ডাক দেয় যে ফ্যাসিবাদ তো গেছে, নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশে আর অধিষ্ঠিত হতে দেওয়া হবে না, তাহলে সেই প্রোগ্রামে, সেই যুদ্ধে কে কে অংশগ্রহণ করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক সকল ধরনের স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের পক্ষে দাঁড়াতে শিখিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দিনের বেলায় রাজপথ আর রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়াতে শিখিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাই আমরা বলতে চাই, বিগত 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটি ন্যায্য আন্দোলনে যেমনি তাদের সাথে ছিলাম, আগামী দিনেও সাথে থাকবো, সেই শিক্ষা আমাকে দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই ইসলামপন্থীদেরকে সবসময় নেগলেক্ট করার একটা চেষ্টা করা হয়, কিন্তু আমরা বিগত সময়ে কি দেখেছি? বিগত সময়ে দেখেছি আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি নির্যাতিত ছিল ইসলামপন্থীরা। তার প্রতিফলন কি? আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে বৃহত্তম একটি অংশই হলো ইসলামপন্থীদের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্টের পরেও এখনো আমরা দেখছি সেই একই ধরনের বৈষম্য চলমান রয়েছে। আমরা বলতে চাই, আমি দেখেছি আমার নাম ভিপির তালিকা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত উঠায়নি, বাদ দিয়েছে। আজকের সম্মেলন থেকে আমি বলতে চাই, আবারও যদি বৈষম্য ফিরিয়ে আনা হয়, আবারও যদি ক্যাম্পাসে পেশশক্তির রাজনীতি ফিরিয়ে আনা হয়, আবারও যদি ইসলামপন্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে
কোনো প্রকারের বৈষম্য করা হয়, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে জুলাই আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রাম যতক্ষণ পর্যন্ত চরিত্রবান নেতা আমাদের নেতৃত্ব না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজের নেতৃত্বের মাধ্যমে এই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কাজী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো মানুষ গঠন করা। এই ছাত্রদের থেকে যখন যোগ্য নেতৃত্ব, আমানতার নেতৃত্ব আমাদের সমাজে নেতৃত্ব প্রদান করবে, আমরা বিশ্বাস করি তখন এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। মনে রাখবেন, ডাক্তারের অস্ত্র, ডাকাতের অস্ত্র, দুটোটাই অস্ত্র। একটা অস্ত্র মানুষের জীবন বাঁচিয়ে দেয়, আর একটা অস্ত্র মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। দুটোটাই অস্ত্র, পার্থক্য শুধু ব্যবহারকারীর উপরে। ঠিক তদ্রুপ ক্ষমতাও একটা অস্ত্র। যখন কোনো দুর্নীতিবাজ, যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যারা এই সমাজকে কলুষিত নোংরা করেছে, এই সমাজকে বিষাক্ত করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, 28,600 কোটি টাকার উপরে, যা দিয়ে 200-র উপরে পদ্মা সেতু নির্মাণ করা যায়, এরকম নেতৃত্বের মাধ্যমে কোনোদিনই জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কাজে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই আদর্শিক সংগঠন ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমাদের চরিত্র গঠনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তনে সবাই ঐক্যবদ্ধ হই, এই আহ্বান রেখে আজকে এই অনুষ্ঠানে আয়োজন যারা করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থেকে উৎখাত করার জন্য বাংলাদেশের শান্তিকামী মানুষ ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের উৎখাত হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলব। আমরা পুরাতন রাজনীতি, পুরাতন দুঃশাসন, স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন বন্দোবস্তের ভিত্তিতে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা 5 আগস্টের পরে দেখলাম মাত্র অল্প দিনের ব্যবধানে জাতি বিভক্ত হয়ে গেল, 2টা শ্রেণীতে পরিষ্কার বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণী নতুন বাংলাদেশ চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য এখানে নতুনভাবে আবার যাতে কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে, এজন্য রাষ্ট্র সংস্কার চায়। আর আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায়, তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না, তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না, তারা নতুন কোনো সংস্কার চায় না। আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই বিপ্লব থেকেও তাদের কোনো শিক্ষা হয় নাই। তারা সেই পুরাতন কালচারে রাজনীতি করতে চায়। গতকালকে আমরা দেখলাম, নাম উল্লেখ করে বলতে হয়, বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন ৭২-এর সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান, বিএনপির চেতনার আলোকে নাকি ৭২-এর সংবিধান হয়েছে। আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মতো একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে, যেই ৭২-এর সংবিধানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। আমরা তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে। ৭২-এর সংবিধানের ভিত্তি তো ধসিয়ে দিয়ে গেছেন তিনি, আবার সেই সংবিধানকে আপনারা বলছেন জিয়াউর রহমানের অবদান। আপনাদের লজ্জা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি সেই শক্তিটি
বাংলাদেশকে আবার বিভক্ত করার জন্য শেখ হাসিনা যে বয়ান দাঁড় করাতো, তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে। এরা বলছে একদিকে মৌলবাদী, তারা নিজেরা তো সুবিধাবাদী। তারা বলছে সর্বোচ্চ নেতা থেকে নিয়ে তাদের নেতারা বলছে তারা মৌলবাদী শক্তির উত্থান দেখতে চায় না। আমরা পরিষ্কার জানতে চাই, বিএনপির নেতৃবৃন্দের কাছে জানতে চাই, বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা তা বলতে হবে, প্রকাশ করুন কারা। এবং তারা জাতিকে দক্ষিণপন্থী, উত্তরপন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে। আমরা দেখছি পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে। জাতিকে বিভক্ত করতে চায় কারা? জাতিকে বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। অতএব যখন দেখবেন কোন রাজনৈতিক দল জাতি বিভক্তির বয়ান নিয়ে সামনে আসছে, বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে, তাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তারা রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের ভোটাধিকার, তাদের নাগরিক অধিকার সকলের সমান চায় না। এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোনো বৈষম্য থাকবে না। একজনের ভোটে এমপি হবে, আরেকজনের ভোটে এমপি হবে না, তা হবে না। দেশের কোটি কোটি ভোটার ভোট দেয়, তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে যায় না। এটা বৈষম্য। এই বড় বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে আঘাত করতে হবে। এজন্য আমাদের নেতা পীর সাহেব বলেছেন, পীর সাহেব চরমরাই বলেছেন, কি বলেছেন? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আজকে যে ছাত্র বন্ধুরা বৈষম্য বিলোপের জন্য আন্দোলন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় বৈষম্য হলো এই ভোটের বৈষম্য। এই ভোটের বৈষম্য, সকল ভোটারের ভোট সমান, সকলের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে। এটার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি আপনারা হাজির করতে পারেন, সমস্যা নেই, আনেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু একজন ভোট দিয়ে উৎসাহ করবে, আনন্দ ফুর্তি করবে, আর একজন ভোট দিয়ে সংকুচিত হবে, সে অনুতপ্ত হবে, সে নিজেকে পরাজিত মনে করবে, এই অবস্থা আমরা সামনে দেখতে চাই না। সকলে আনন্দের সাথে ভোট দিবে, সকলের ভোট কার্যকর হবে। আগামীতে আমরা নির্বাচন চাই, যেন তেন নির্বাচন নয়, ফলপ্রসূ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, কার্যকর নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে, ভালো সরকার হতে পারে। নির্বাচন ভালো হলো, ফ্যাসিবাদী সরকার হলো, এটাও আমরা চাই না। নির্বাচন ভালো হতে হবে, ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে। বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য এই পদ্ধতি পাল্টাতে হবে। এই পদ্ধতি পাল্টিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আর নতুন পদ্ধতি হলো গোটা দুনিয়ায় এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি, পিয়ার পদ্ধতি। আগামীতে পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। এ দাবি নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি, আমাদের আন্দোলন চলতে থাকবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,